শুরু করছি আজকের এই ঐতিহাসিক অনুসন্ধান। আজ আমরা ১৩শ শতাব্দীর আনাতোলিয়ার এক বিশাল সাংস্কৃতিক মিথের পেছনে লুকিয়ে থাকা সত্যিকারের বাস্তবতাকে খুঁজে বের করার চেষ্টা করব। আমরা এমন একজনের কথা বলতে যাচ্ছি যার উপর ভিত্তি করে বিশ্বের অন্যতম প্রভাবশালী একটি সাম্রাজ্যের জন্ম হয়েছিল। চলুন একেবারে গভীরে প্রবেশ করি। এই অনুসন্ধানে আমরা মূলত ৫টি বিষয় নিয়ে কথা বলবো। আনাতোলিয়ার কিংবদন্তি, ইতিহাসের পাতা থেকে হারিয়ে যাওয়া খণ্ডিত রেকর্ড, তার বংশ পরিচয় নিয়ে চলা বিতর্ক, বিভিন্ন স্থাপত্য ও ঐতিহ্য এবং সবশেষে কিভাবে তিনি আধুনিক পপ কালচারের এক বিশাল হিরো হয়ে উঠলেন। পর্ব ১, আনাতোলিয়ার কিংবদন্তি, কাই গোত্রের মহাকাব্য। ১৩শ শতাব্দীর এই সীমান্তপ্রভু বা উচবেকে ঘিরে যে বিশাল আখ্যান প্রচলিত রয়েছে তা দিয়েই শুরু করা যাক। একটা খুব সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আসল ঐতিহাসিক এরতুগ্রুল আসলে কে ছিলেন? প্রচলিত ধারণা অনুযায়ী তিনি ইসলামের এক কিংবদন্তি তুল্য বীরযোদ্ধা, এক বিশাল সাম্রাজ্যের স্বপ্নদ্রষ্টা। কিন্তু এই মহাকাব্যিক আখ্যান আর সত্যিকারের যাচাইকৃত ঐতিহাসিক চরিত্রের মধ্যে আসলে কতটা ফারাক রয়েছে, চলুন মিলিয়ে দেখি। মহাকাব্যিক আখ্যানটা কিন্তু বেশ রোমাঞ্চকর। প্রচলিত ইতিহাস বলে মঙ্গলদের ভয়াবহ আক্রমণ থেকে বাঁচতে কাই গোত্র মধ্য এশিয়া থেকে আনাতোলিয়ার দিকে পালিয়ে আসে। সেখানে এসে তারা বাইজেন্টাইনদের বিরুদ্ধে সেলজুক সুলতানকে দারুণভাবে সাহায্য করে, আর এই সাহায্যের পুরস্কার হিসেবেই এরতুগ্রুল সোগুট শহরের শাসনভার বা উচবেয়ে হিসেবে দায়িত্ব পান। আর মূলত এখান থেকে অটোমান সাম্রাজ্যের বীজ বপন করা হয়। পর্ব ২, খণ্ডিত ঐতিহাসিক রেকর্ড, ১৫০ বছরের নীরবতা। চলুন এবার এই বিশাল কিংবদন্তির আখ্যান থেকে বেরিয়ে এসে একটু বাস্তব ইতিহাসের দিকে তাকাই। মধ্যযুগীয় ইতিহাসবিদদের জন্য সবচেয়ে বড় সমস্যার জায়গাটা আসলে কোথায়? এই যে আনাতোলিয়ায় এত বড় বড় ঘটনা ঘটে গেল, তার প্রায় কোনো সমসাময়িক লিখিত প্রমাণই নেই। আনুমানিক ১২৮০ সালে সুগুতে এরতুগ্রুল মারা যান, অথচ তাকে নিয়ে অটোমানদের প্রথম লিখিত ইতিহাসগুলো আত্মপ্রকাশ করে প্রায় ১০০ থেকে ১৫০ বছর পর। একটু ভাবলেই বোঝা যায়, আজ আমরা যে ইতিহাসগুলো পড়ছি সেগুলো লেখা হয়েছিল এমন এক সময়ে যখন মূল ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী আর বেঁচে ছিলেন না। তাহলে প্রমাণ কোথায়? প্রমাণ আছে, আর সেটা হলো একটিমাত্র ভৌত প্রমাণ, একটি তারিখবিহীন মুদ্রা। তার ছেলে প্রথম ওসমানের আমলে তৈরি করা এই মুদ্রায় খুব স্পষ্ট করে লেখা আছে, এরতুগ্রুলের পুত্র ওসমান কর্তৃক মুদ্রিত, তার রাজ্য চিরস্থায়ী হোক। ব্যাস, এই একটি ছোট্ট বাক্যই অকাট্যভাবে প্রমাণ করে দেয় যে তিনি নিছক কোনো রূপকথার চরিত্র ছিলেন না, বাস্তবে সত্যি সত্যি তার অস্তিত্ব ছিল। পর্ব ৩, পিতৃপরিচয় উন্মোচন, একটি মধ্যযুগীয় ঐতিহাসিক বিতর্ক। ওসমানের আমলের ওই মুদ্রাটি কিন্তু অটোমান ইতিহাসবিদদের মধ্যে বেশ বড়সড় একটি বিতর্কের জন্ম দিয়েছিল। তার বাবার নাম আসলে কী ছিল? ১৫শ শতাব্দীর পরের সরকারি অটোমান দলিলগুলো বলছে তার বাবা ছিলেন কাই গোত্রের নেতা সুলেইমান শাহ। কিন্তু মজার ব্যাপার হল ১৪৬৫ সালের দাস্তুরনামা বা ওই সমসাময়িক মুদ্রার মতো পুরনো প্রমাণগুলো বলছে সম্পূর্ণ ভিন্ন কথা। সে অনুযায়ী তার বাবার নাম ছিল গুন্দুজাল্ব। এর মানে হল পরবর্তীকালের ইতিহাসবিদদের কাছে সম্ভবত অঘ্যুজ তুর্কিদের আসল বংশলতিকার কোনো সঠিক তথ্যই ছিল না। ভৌত প্রমাণগুলো যেখানে সরাসরি গুন্দুজ আল্পের দিকে নির্দেশ করছে, সেখানে সুলেইমান শাহের নামটা সরকারিভাবে কিভাবে প্রতিষ্ঠিত হল তা সত্যিই চমকপ্রদ। ১৫ শতকে আশিক পাশা যাদের মতো ইতিহাসবিদদের বর্ণনায় সুলেমান শাহের নাম পাকাপোক্ত হয়ে যায়। এমনকি কিছু বর্ণনায় তো তাদের বংশলতিকাকে সোজা নূহ নবী পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়েছে। অনেক আধুনিক ইতিহাসবিদের মতেই এটা আসলে পরবর্তীতে তৈরি করা একটা মনগড়া আখ্যান ছাড়া আর কিছুই নয়। পর্ব ৪, স্থাপত্য এবং ভূরাজনৈতিক সম্পর্ক, ভৌত ঐতিহ্য নির্মাণ। চলুন ১৩শ শতাব্দী থেকে একটু ১৯০০ আর ২০ শতাব্দীর দিকে এগিয়ে আসি। পরবর্তীকালে সাম্রাজ্য আর রাষ্ট্রগুলো এই ঐতিহাসিক শূন্যস্থান পূরণের জন্য বিশাল সব স্মৃতিস্তম্ভ বানাতে শুরু করে। সগুতে অবস্থিত এরতুগ্রুলের সমাধিটির কথাই ধরা যাক। অনেকেই ভাবেন এটা হয়তো ত্রয়োদশ শতাব্দীরই কোনো অস্পর্শিত নিদর্শন, কিন্তু বাস্তবে আজ আমরা যে সমাধিটি দেখি তা ১৯০০ শতকের শেষ ভাগে অটোমান সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ ব্যাপকভাবে পুনর্নির্মাণ করেছিলেন। মূলত পরবর্তীকালের অটোমান সাম্রাজ্য নিজেদের ক্ষমতা এবং বৈধতা প্রমাণ করার জন্য অত্যন্ত সুপরিকল্পিতভাবে তার নাম ব্যবহার করেছিল। ১৮২৬ সালে
অটোমান সেনাবাহিনীর একটি অশ্বারোহী রেজিমেন্ট এবং 1863 সালে একটি যুদ্ধজাহাজের নামকরণ করা হয় তার নামে। এমনকি 19 শতকের শেষ দিকে ইস্তাম্বুলে তার নামে একটি বেশ বড়সড় মসজিদও তৈরি করা হয়। ব্যাপারটা শুধু তুরস্কের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি। 1998 সালে তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে তুরস্ক সরকারের উদ্যোগে এরতুগ্রুল গাজী মসজিদ নির্মাণ করা হয়। এটি শুধু কোনো সাধারণ মসজিদ নয়, বরং তুরস্ক আর তুর্কমেনিস্তানের মধ্যে বৃহত্তর আঞ্চলিক ঐতিহ্য আর রাজনৈতিক সম্পর্কের এক দারুণ প্রতীক হিসেবে কাজ করছে। পর্ব 5, আধুনিক পপ কালচার হিরো, বিশ্বব্যাপী প্রতীক। কিভাবে আধুনিক আন্তর্জাতিক পপ কালচার এই খণ্ডিত মধ্যযুগীয় ইতিহাসকে পুরোপুরি নতুন রূপ দিয়েছে, সেটা এবার দেখা যাক। আজকাল বিভিন্ন দেশ তাকে নিজেদের সাংস্কৃতিক বীর হিসেবে দাবি করছে। পাকিস্তানের ঘোড়ার ওপর বসা তার যে মূর্তিগুলো দেখা যায়, সেগুলো সরাসরি জনপ্রিয় টিভি সিরিজের দ্বারা অনুপ্রাণিত। আবার তুর্কমেনিস্তানের ভাস্কর্যটি তাদের নিজস্ব জাতীয় আধ্যাত্মিক নির্দেশিকা রুহ নামা এর ধারণায় তৈরি। মিডিয়া বা পপ কালচার কতটা শক্তিশালী প্রভাব ফেলতে পারে তার একটা দারুণ উদাহরণ হল 2020 সালের একটি ঘটনা। তুরস্কের ওর্দু শহরে এরতুগ্রুলের একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়। কিন্তু মূর্তিটা দেখতে আসল ঐতিহাসিক চরিত্রের চেয়ে ওই টিভি সিরিজের মূল অভিনেতার মতোই বেশি লাগছিল। শেষমেশ সমালোচনার মুখে পড়ে স্থানীয় কর্তৃপক্ষ মূর্তিটি সরিয়ে নিতে বাধ্য হয়। অর্থাৎ মিডিয়ার তৈরি করা চেহারা বাস্তব ইতিহাসকেও অনায়াসে ছাপিয়ে যাচ্ছে। তাহলে আমরা আসলে কি দেখলাম? একদিকে 1300 শতাব্দীর একটিমাত্র ছোট্ট মুদ্রা, আর অন্যদিকে আজ তাকে ঘিরে তৈরি হওয়া এক বিশাল সাংস্কৃতিক মিথ। এই শূন্য থেকে শুরু করে আত্মপরিচয়ের এক বিশাল আন্তর্জাতিক প্রতীকে রূপান্তরের ঘটনা সত্যি অভাবনীয়। আমাদের আজকের এই অনুসন্ধানের শেষে একটা গভীর প্রশ্ন থেকেই যায়। কিভাবে একটি ঐতিহাসিক শূন্যস্থান শত শত বছর আর মহাদেশের সীমানা পেরিয়ে এমন এক চূড়ান্ত ঐক্যবদ্ধ প্রতীকে পরিণত হয়? কেন সমাজ যুগের পর যুগ ধরে এমন ঐতিহাসিক মিথ তৈরি করে? এই প্রশ্নটির উত্তর খোঁজার দায়িত্ব না হয় ইতিহাস আর সমাজবিজ্ঞানের অগণিত গবেষকদের ওপরই তোলা রইল। এই চমকপ্রদ বিষয়টি নিয়ে আমাদের আজকের অনুসন্ধান এখানেই শেষ করছি।